আসসালামু আলাইকুম। আজ ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের সঙ্গে ডক্টর খলিলের গোপন বৈঠকে হাসিনা অনুপস্থিত। গাছে কাঁঠাল, গোফে তেল মন্তব্য করে কি বোঝাতে চান জামায়াত আমির? তারেক রহমানকে অবমাননার মামলা খারিজ। এবার বিস্তারিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রথমবার বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তবে একটি বিশ্বস্ত সূত্র বলছে, দুই উপদেষ্টার মধ্যে অনেক কথা হলেও পলাতক হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কোনো আলাপ হয়নি। বিশ্লেষকরা বলছেন, হাসিনা ইস্যুটি বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই মূল ইস্যু আলোচনায় না তুলে অন্য প্রসঙ্গে আলাপ করা প্রকৃতপক্ষে নতজানু কূটনীতিরই প্রমাণ। ডক্টর খলিল ভয় পেয়ে না অন্য কোনো কারণে ভারতের কাছে হাসিনার ফেরতের যৌক্তিক ইস্যুকে এড়িয়ে গেলেন তা বোধগম্য নয়। বৃহস্পতিবার দিল্লিতে বসছে ভারত মহাসাগরীয় অঞ্চলের ৫টি দেশ, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মরিশাস এবং শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন। কলম্বো সিকিউরিটি কনক্লেভের ৭ম অধিবেশনে অংশ নিতে খলিলুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দল ইতোমধ্যেই দিল্লিতে অবস্থান করছে। বুধবার যাওয়ার কথা থাকলেও একদিন আগেই তিনি দিল্লিতে পৌঁছান। গত বছরের ৫ আগস্টের পর ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এটি প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, সিএসসির কার্যক্রম সহ নানা দ্বিপাক্ষিক বিষয়ে দুই নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আলোচনা হয়েছে। খলিলুর রহমান দোভালকে সুবিধাজনক সময়ে ঢাকায় আসার আমন্ত্রণ জানান। তবে কোন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, বর্তমান ঢাকা দিল্লি সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে দুই দেশের কাছে এই বৈঠককে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ। কোনো ধরনের সন্ত্রাসবাদও প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ বলেন, দুই দেশের বর্তমান পরিস্থিতিতে এমন আলোচনার আয়োজন ইতিবাচক। ফলাফল যাই হোক, বাংলাদেশ তার উদ্বেগ ভারতকে জানাতে পারবে, ভারতও নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবে। দ্বিপাক্ষিক আলোচনার ধারাবাহিকতা বজায় থাকাই উত্তম। এছাড়া বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এবারের ৭ম কলম্বো সিকিউরিটি কনক্লেভ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, ছাত্র জনতার গণ আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আশঙ্কা তৈরি হয়েছে যে কেউ কেউ আগেভাগেই নিজের লাভ নিশ্চিত করার চেষ্টা করছেন, গাছে কাঁঠাল রেখে গোফে তেল দেওয়ার মতো। তিনি অভিযোগ করেন, পেশি শক্তি ও ব্যাগ ভর্তি টাকার মাধ্যমে অন্যের ভোট ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যুব সমাজ হিসেবে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেন, যুবকদের ভোট দখলের চেষ্টা আমরা সহ্য করব না। যুবকরা, তোমাদের ভোট তোমরাই দেবে, যাকে চাও তাকে দিও। আমাকে দেবে কি দেবে না এটা পুরোপুরি তোমাদের সিদ্ধান্ত, তবে তোমাদের পাশে থেকে আমরা সংগ্রাম চালিয়ে যাব। শেখ হাসিনার মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, স্বজনহারা পরিবারগুলো অন্তত সাময়িকভাবে কিছুটা সান্ত্বনা পেয়েছে। রায়টি ন্যায় বিচারের মানদণ্ড রক্ষা করেছে, কারণ বিচার ছিল স্পষ্ট এবং লাইভ সম্প্রচারিত হয়েছে। তিনি আরও বলেন, যারা বাপ দাদার জমিদারি ভাব নিয়ে সন্ত্রাস চাঁদাবাজি করছে কিংবা ব্যবসায়ীদের ভাড়াটিয়া বানানোর চেষ্টা করে, তাদের সমাজ থেকে উৎখাত করা হবে। চাঁদাবাজির কোনো অস্তিত্ব রাখা হবে না। এতে দেশের উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে এবং দ্রব্যমূল্য অর্ধেকে নেমে আসবে। আমেরিকায় দেওয়া তার পূর্বের বক্তব্য নিয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার বিষয়টি কেউ কেউ ভুলভাবে ব্যাখ্যা করেছেন। ভেবেচিন্তে পরিকল্পনা ছাড়াই আমরা এমন কিছু বলিনি। কর্মঘণ্টা কমলে নারীরা আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। ৫ ঘন্টা পরে বাড়ি ফিরে সন্তানকে সময় দিতে পারবেন, লালন পালন করতে পারবেন, পরিবারের দায়িত্ব পালন করতে পারবেন। এসবই তো সমাজের কল্যাণে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে শাহীন মাহমুদ নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী আবেদনটি খারিজ করে দেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অভিযোগটি সাইবার সুরক্ষা অধ্যাদেশে কাভার না করায় আদালত তা খারিজ করে দিয়েছেন। এর আগে গতকাল বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ইলতুতমিশ আবেদনটি করেন। মামলার আবেদনের অভিযোগে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 12 নভেম্বর সমাবেশে ভার্চুয়াল বক্তৃতায় বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চেয়ে কৃষকদের আলুর ন্যায্য দাম নিশ্চিত করা বেশি জরুরি। এর পরিপ্রেক্ষিতে 15 নভেম্বর বিবাদী শাহীন মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকাটা কৃষকদের দিলে তারা পেঁয়াজ ও আলুর ন্যায্য দাম পেতেন। ওই পোস্টের মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে তারেক রহমানের মর্যাদা, সম্মান, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে খাটো করার চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, বিবাদী ইচ্ছাকৃতভাবে তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। উল্লেখিত 88 কোটি টাকা দিয়ে কোনো বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ি কেনা হয়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 5 যাত্রাবাড়ি ডেমরা আসনে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন, এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার খবরটি সঠিক নয়, এটি গুজব বলে নিশ্চিত করেছেন জামায়াতের একাধিক নেতা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী। এদিকে দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেকেই বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারিকে অভিনন্দন জানাতে থাকেন। তবে আজহারি এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। জুলাই গণ অভ্যুত্থানের 5 আগস্ট আশুলিয়ায় পুড়িয়ে ফেলা শহীদদের জন্য কিছু করতে না পারায় তাদের পরিবার সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন রাজসাক্ষী শেখ আফজালুল হক। বুধবার জবানবন্দি শেষে ক্ষমা চান তিনি। এদিন আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন আফজালুল। ট্রাইব্যুনাল 2 এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মনজুরুল বাসিদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এ মামলায় 23 নম্বর সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে গত বছরের 5 আগস্ট ঘটে যাওয়া ঘটনার পুরো বর্ণনা তুলে ধরেন রাজসাক্ষী আফজালুল। যদিও লাশ পোড়ানোর সময় তিনি ছিলেন না, তবে 15 আগস্ট নিজের ইস্যু করা অস্ত্র জমা দিতে এসে জানতে পারেন লাশ পুড়িয়ে দেওয়ার কথা। আশুলিয়া থানার তৎকালীন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ মিলে 6টি লাশ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন বলে জানান তিনি। সবশেষ তিনি ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। চলতি বছরের 21 আগস্ট এই মামলায় 16 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। ওই সময় উপস্থিত 8 আসামির 7 জনই নিজেদের নির্দোষ দাবি করেন, তবে দোষ স্বীকার করেন এসআই শেখ আফজালুল হক। একই সঙ্গে রাজসাক্ষী হতে চেয়ে মামলার ব্যাপারে যা জানেন সব আদালতের কাছে বলতে চান। পরে তার দোষ স্বীকারের অংশটুকু রেকর্ড করা হয়। একই সঙ্গে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে রাজসাক্ষী হওয়ার অনুমতি পান তিনি। এর আগে মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও বিশেষ পরিস্থিতির কারণে হয়নি, যদিও আসামিদের হাজির করা হয়। 12 নভেম্বরও একই কারণে সাক্ষীকে হাজির করেনি প্রসিকিউশন। এরই ধারাবাহিকতায় আজ সাক্ষ্য গ্রহণ হয়েছে। গত 5 নভেম্বর 22 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী শাহরিয়ার হোসেন সজীব। তার সামনেই একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এমনকি তার বন্ধু সাজ্জাদ হোসেন সজলকেও আগুনে পুড়িয়ে দেয় পুলিশ। পরে তাকে জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীরা। 30 অক্টোবর ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিবিদ্ধ হওয়া ভুক্তভোগী সানি মৃধা। 21 নম্বর সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে পুলিশের গুলিতে নিজে আহত হওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে গত বছরের 5 আগস্ট আশুলিয়ার নির্মমতার দৃশ্যের বিবরণ দেন। 29 অক্টোবর জব্দ তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আশুলিয়া থানার এসআই মোহাম্মদ আশরাফুল হাসান। তিনি একই থানার ওসির নির্দেশে চলতি বছরের 14 এপ্রিল রাইফেলের 6 রাউন্ড গুলি উদ্ধার করেন বলে জানিয়েছেন। পরে থানায় জমা দেন এ আলামত। গত 15 সেপ্টেম্বর প্রথম দিনের মতো সাক্ষ্য দেন শহীদ আসাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম ও শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা মোহাম্মদ খলিলুর রহমান। এর আগের দিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত বছরের 5 আগস্ট আশুলিয়ার সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন তিনি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক।
খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা কেন ব্যর্থ হই জানেন? যখনের কাজ তখন আমরা করতে পারি না, যখন ঘুমানোর কাজ তখন আমরা ঘুমাতে পারি না, যখন আবার ওঠার প্রয়োজন তখন উঠতে পারি না, যখন খাবারের কথা তখন খাই না। এই যে অনিয়ম, এখান থেকে বাঁচতে হলে আপনার প্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিশ্চিন্তে ঘুমোতে হবে। আপনি যদি দিনের ব্যস্ততা শেষ করে রাত 10টা, 11টা, 12টার মধ্যে ঘুমিয়ে যেতে পারেন এবং আগামী দিনের কোনো ধরনের চিন্তা করবেন না, তখন প্রয়োজন আপনার নিশ্চিন্তে ঘুম। সেই ঘুমটা যদি আপনার ভালোভাবে হয়, যথাযথ হয়, সকালে উঠে দেখবেন আপনি ঝরঝরে সারাদিন আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। এর জন্যে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘুমের ব্যাপারটি। সুতরাং আসুন আমরা রাত হলে নির্দিষ্ট সময়ে নিশ্চিন্তে ঘুমাই এবং প্রতিদিন সকাল থেকে দিনের কর্মঘণ্টা শুরু করি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। চলতি বছরের মে মাসে ভারতের বিরুদ্ধে 4 দিনের যুদ্ধে পাকিস্তান সফল বা জয়ী হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি কমিশন। বার্তা সংস্থা আনাদোলু বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, এই কমিশন তাদের প্রতিবেদন কংগ্রেসের কাছে হস্তান্তর করেছে। কমিশনটি ভারত পাকিস্তান যুদ্ধ পর্যালোচনা এবং এতে চীনের ভূমিকা নিয়ে তদন্ত করেছে। দ্য ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন 2025 নামের এই কমিশনটি তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, ভারত পাকিস্তানের মে মাসের যুদ্ধ গত 50 বছরের মধ্যেই দুই দেশের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই ছিল। গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হন। এর পেছনে পাকিস্তানের হাত আছে দাবি করে 7 মে পাকিস্তানে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা শুরু করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই যুদ্ধে গত 50 বছরের মধ্যেই দুই দেশ একে অপরের সবচেয়ে গভীরে হামলা চালিয়েছে। তারা বলেছে, চীনা অস্ত্র ব্যবহার করে পাকিস্তান এই সামরিক সংঘাতে সফলতা পেয়েছে। এর মাধ্যমে চীনা অস্ত্রের কার্যকারিতাও ফুটে উঠেছে। এছাড়া এই যুদ্ধের সময় পাকিস্তান চীনের দেওয়া গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। যদিও পাকিস্তান এখন পর্যন্ত বেইজিং এর তথ্য ব্যবহারের কথা স্বীকার করেনি। এদিকে ভারতের বিরুদ্ধে এই যুদ্ধে চীনা J-10 যুদ্ধ বিমান, PL-15 এয়ার টু এয়ার মিসাইল এবং HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে পাকিস্তান। এর মাধ্যমে সরাসরি কোনো যুদ্ধে চীনের এসব অস্ত্র পরীক্ষার সুযোগ তৈরি হয়। এছাড়া চীন পাকিস্তানের মোট সামরিক অস্ত্রের 82% সরবরাহ করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই কমিশন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জেহরান মামদানির সঙ্গে সাক্ষাৎ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে ঘটবে উভয়ের সাক্ষাৎ। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, আমরা এই মর্মে একমত হয়েছি যে 21 নভেম্বর শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আমাদের সাক্ষাৎ ঘটছে। মামদানি অবশ্য আগেই এই সাক্ষাৎ নিয়ে আভাস দিয়েছিলেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচনী প্রচারণার সময় নিউ ইয়র্কের ভোটারদের উদ্দেশ্যে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে আমার টিমের সদস্যরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। তবে গতকাল ট্রুথ সোশ্যালে ট্রাম্প পোস্ট দেওয়ার পর মামদানি এবং তার টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সাংবাদিকরা, কিন্তু তারা কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানিকে আটকাতে যথেষ্ট চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প নিজে বলেছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্কের জন্য বরাদ্দ সরকারি অর্থ আটকে দেবেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, মামদানির বিরুদ্ধে প্রচারণা বাবদ $240 কোটি ব্যয় করেছে ট্রাম্প প্রশাসন এবং তার দল রিপাবলিকান পার্টি। তবে এসব প্রচেষ্টা জোহরান মামদানির জয় ঠেকাতে পারেনি। মেয়র নির্বাচনে 50% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। আগামী 1 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির মেয়রের শপথ গ্রহণ করার কথা আছে তার। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।